তোমার দজ্জাল শাশুড়িকে বলো আমি বেরোলাম। তিনি যেন কলিজা ঠান্ডা করে বসেন, গাক গাক করে চেঁচিয়ে আশপাশের লোকেদের যেন শান্তিভঙ্গ না করে। বাবা, তুমি আবার মাকে বাজে কথা বলছো। কোনোমতে হাসি চেপে তাঞ্জয়ী বলল, মাকে বাজে কথা বলছো? মুখ বেঁকিয়ে হরনাথবাবু বললেন, বলি তোমাকে পছন্দ করে ছেলের বউ করে কে নিয়ে এসেছিল? এই আমি। তা তুমি আমার দলে না গিয়ে ওই মুখোরা বুড়িটার দলে ফিরেছ। তাঞ্জয়ী কিছু বলার আগে হরনাথবাবু আবার বলে উঠলেন, ছাতাখানা দাও তো, বৃষ্টি আসছে। বুড়িটার পাপ লাগবে। এই বৃষ্টির দিনে আমাকে জোর করে বাইরে বের করে দিল। তাঞ্জয়ী তার শ্বশুরের হাতে ছাতা দিয়ে ফিসফিস করে বলল, বাবা, রূপসার বাড়ির পথে চেতলা ব্রিজের আগে শ্রীহরির মিষ্টির দোকানটাও কিন্তু পড়ে, তবে বেশি খাবে না। এইবার হরনাথবাবুর মুখে হাসি ফুটে উঠল। ঠিক তো, তার এই কথাটা মনে ছিল না। এই না হলে নিজের পছন্দ করা মেয়ে বৌমাতার দলেই আছে। সেই কবে তার একটু বুকে ব্যথা হয়েছিল, ডাক্তার বলেছিলেন সাবধানে থাকতে। সেই থেকে বুড়িটা তাকে পেঁপে, গাজর, লাউ ছাড়া কিছুই খেতে দেয় না, অথচ তার সামনে গপ গপ করে ভালো মন্দ খাচ্ছে। এই তো সেদিন বিকেলে বৌমা অফিস থেকে ফেরার পথে চিকেন কাকলেট আর ফিশ ফিঙ্গার নিয়ে এসেছিল। অনেক বলার পর বুড়িটা তাকে একটা ফিশ ফিঙ্গার খেতে দিয়েছিল। সকলে তার সামনে কাকলেট আর ফিশ ফিঙ্গার খেলো, তার তিনি খেলেন পাকা পেঁপে। তবে বৌমা চুপি চুপি আধখানা কাকলেট দিয়েছিল। সেটা জানতে পেরে বুড়িটার কি রাগ! রাতে তাকে চিকেন স্টুর বদলে লাউয়ের ডাল দিয়ে রুটি খাইয়েছিল। আজ হরনাথ মনের স্বাদ মিটিয়ে কচুরি আর ল্যাংচা খাবেন। হরনাথবাবু বেরিয়ে পড়লেন। পিছন থেকে সুষমা দেবী বললেন, বৌমা, তোমার কিপ্টে শ্বশুরকে বলে দিও ট্যাক্সি করে যেন যান। বৃষ্টির দিনে রাস্তাঘাটে পড়ে গিয়ে কোমর না ভেঙে বসে। আর প্রসাদের কৌটোটা ওনার ব্যাগে রেখে দিয়েছি। আদিক্ষেতা বলে হরনাথবাবু হাঁটা দিলেন। সুষমা দেবীর মুখটা কালো হয়ে গেল। আজকের দিনে লোকটার সাথে এই ব্যবহার করলেন। তাঞ্জয়ী বুঝতে পেরে বলল, মা, তুমি অত মন খারাপ করবে না। বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এইভাবে ওনাকে বাইরে পাঠালাম। আর তুমি রাগ না দেখালে বাবা হয়তো বেরাতেন না। তাই বলে আজকের দিনে লোকটার সাথে ইচ্ছা করে এত ঝগড়া করলাম। মুখ কালো করে সুষমা বললেন, ভালো কিছু করতে গেলে একটু খারাপ হলে কিছু যায় আসে না। আর বাবা তো সারা জীবন বাইরে বাইরে থেকে থেকে কাটালেন, আমাদের জন্য কত কষ্ট করেছেন। আমার ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য রিটায়ার করার পরও এক্সটেনশন নিয়ে কাজ করেছেন। এতগুলো বছর বাবা তো বাইরে একা একা নিজের জন্মদিন কাটিয়েছেন। এতদিনে হয়তো ভুলেই গেছেন যে আজ তার জন্মদিন। এতগুলি বছরে আজ আমি তো প্রথম বাবাকে তার জন্মদিনে কাছে পেলাম। বাজারের থলি নিয়ে বেরিয়ে যেতে যেতে ছেলে স্বস্তিক বলল। সুষমা দেবীর চোখ দিয়ে জল চলে আসলো, বুকের ভেতরটা টনটন করে উঠল। এই একই দিনে তারও তো জন্মদিন। তাকে জন্ম দিয়েই তার মা মারা যান। তাই আর তার জন্মদিন কেউ পালন করেননি। উল্টে জন্মেই মাকে খেয়েছিস কথাটা তাকে প্রতিনিয়ত শুনতে হতো। তার বাবা তো তার জন্মের 6 মাসের মধ্যেই আরেকটা বিয়ে করেন। ছোটবেলা থেকেই সুষমা তার জ্যাঠতুতো দাদা সৌভিক ও 2 সৎ ভাই অয়ন আর সায়নের জন্মদিন পালন করতে দেখেছে। কিন্তু ওর জন্মদিন আসলেই ও জেঠু জেঠিমা আর বাবা ওকে গালাগালি করতেন। তবে ওর সৎমা ওর হাতে লুকিয়ে টাকা দিয়ে বলতেন, তোর জন্য তো বাড়িতে কিছুই করতে পারবো না, তুই বাইরে কিছু খেয়ে নিস। সুষমার খুব ইচ্ছা হতো তার জন্মদিনে অন্য সকলের মতন তাকেও একটু স্পেশাল ফিল করানো, নতুন জামা পরানো, তার পছন্দের পদ রান্না করে খাওয়ানো। এইসব একটু যদি কেউ করতো। কিন্তু তার বিপরীত ব্যবহার তার কপালে জুটত। হরনাথ তার জ্যাঠতুতো দাদা সৌভিকের অঙ্কের টিচার ছিলেন। সুষমার থেকে প্রায় 7 বছরের বড় ছিলেন। প্রথম দিন থেকেই তার সুষমাকে পছন্দ ছিল, কিন্তু সেই বাড়িতে সুষমার অবস্থান বুঝে তাকে আর কিছু বলেননি। তবে হরনাথ সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার 1 মাস পরে সুষমার জেঠুর কাছে বিয়ের কথা বলেন। বাড়ির সকলে এক কথায় রাজি হয়ে যায়। তবে ওর মায়ের একটু আপত্তি ছিল, কারণ হরনাথের মা পক্ষাঘাতের রোগী ছিলেন। কোমরের নিচ অংশটা পঙ্গু ছিল, বিছানায় শয্যাশায়ী ছিলেন। পাড়ায় তার বদনাম ছিল খুব, দজ্জাল বা দাপুটে বলে। তারপর হরনাথে এক বিধবা বোন তাদের সংসারে থাকতো।
সুষমার তার মায়ের দূরদর্শিতা সে তার নতুন সংসারে গিয়ে টের পেল। তার শাশুড়িমা বিমলা দেবী বিছানায় শুয়ে থাকলে কি হবে, তিনি ভীষণ মুখরা মহিলা ছিলেন। তার অনুমতি ছাড়া তাদের বাড়িতে আলো বাতাস ঢুকতো না। সুষমা যদি ভুলবশত ওনার নির্দেশের একটু এদিক ওদিক করত, তবে তার বাক্যবাণ শুরু হয়ে যেত। সুষমা মরা মা, সৎ মা, বাবা, এমনকি তাদের পূর্বপুরুষদেরকেও ছাড়তেন না। সুষমা দুই একবার তার স্বামীকে অভিযোগ করেছিল, কিন্তু হরনাথ কোনো প্রতিবাদ করতেন না। উপরন্তু সে তার মায়ের কথা শুনে চলতে বলতেন। ননদ মহুয়া ভালো ছিল, কিন্তু সেও তার মাকে তুষ্ট করার জন্য সুষমার সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করত। সুষমার লম্বা চুল ছিল, 80-র দশকের হিন্দি নায়িকাদের মতো লম্বা বিনুনি করে রাখতে পছন্দ করতেন। লম্বা বিনুনিতে জুঁই ফুলের মালা লাগিয়ে রাখতেও খুব পছন্দ করতেন। আর পছন্দ ছিল কাচের চুড়ি, ঠিক তার প্রিয় নায়িকা জয়াপ্রদার মতন। তার মতন শাড়ি, হাতে ম্যাচিং কাচের চুড়ি, কপালে টিপ, লম্বা বিনুনিতে থাকবে জুঁই ফুলের মালা, এই সবই ছিল তার খুব পছন্দের। বিয়ের আগে তার এই পছন্দ বা ভালোবাসা মনের কোণে চাপা পড়েছিল, কারণ তাকে কেউ পছন্দ করতো না। তার আবার পছন্দ আর অপছন্দ। বিয়ের পর ভালোবাসার কোনো গভীর মুহূর্তে সুষমা তার স্বামীকে তার পছন্দ বলেছিলেন। বিয়ের প্রথম বছর হরনাথের জন্মদিনে শাশুড়ি মায়ের নির্দেশে সুষমা হরনাথের প্রিয় খাবার রান্না করেছিলেন, আর মহুয়া তার দাদার জন্য পায়েস রান্না করেছিল। রান্নার শেষে সুষমা হরনাথের জন্য ভাত বাড়ছিল। এমন সময় মহুয়া এসে বলল, দাদা তোমায় ডাকছে, তুমি যাও, আমি এই দিকটা দেখছি। সুষমা ঘরে যেতেই হরনাথ তার হাতে একটা শাল পাতার ঠোঙা ধরিয়ে দিল। এটা কি? সুষমা অবাক হয়ে বলল। খুলেই দেখো না, মুচকি হেসে হরনাথ বলল। সুষমা ঠোঙাটার দড়ি খুলে দেখল ভিতরে জুঁই ফুলের মালা। সেটা হাতে তুলতেই হরনাথ তার কাঁধে হাত রেখে বলল, শুভ জন্মদিন। জীবনে প্রথম কেউ তাকে জন্মদিনে কোনো উপহার দিল। এতদিন তো অপয়া মাকে খেয়েছিস, এইসব শুনতে সে অভ্যস্ত ছিল। কিন্তু তার স্বামীর দেওয়া উপহারে তার বিস্ময়, আবেগ, ভালো লাগা সব একসাথে মিলে মিশে গিয়ে তার চোখে জল এনে দিল। সে হরনাথের বুকে মুখ রেখে অঝরে কাঁদতে লাগলো। হরনাথ বুঝতে পেরে চুপ করে থেকে তাকে কাঁদতে দিল। তারপর মালাটা নিয়ে তার মাথায় পরানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। সুষমা এবার হেসে ফেলল। তারপর সে মালাটা খোঁপায় বেঁধে নিল। হরনাথ বলল, এভাবে কেন? তুমি যে বলেছিলে লম্বা বিনুনিতে। সুষমা হেসে বলল, তোমার এটাও মনে আছে? তবে মহাশয়, এখন সবাইকে খেতে দিতে হবে। সবার খাওয়া হলে বিনুনি করে ফুলটা ভালো করে বাঁধবো। তাহলে বিকেলে তোমার স্টুডিওতে নিয়ে গিয়ে ফটো তুলিয়ে আনবো। সুষমা খুব খুশি। তার ভাগ্যে যে জন্মদিনের এত আনন্দ থাকতে পারে সে স্বপ্নেও ভাবতে পারেনি। একরকম হাওয়ায় ভাসতে ভাসতে সে তার ঘরের বাইরে এলো। সেদিন হরনাথের জন্মদিন ছিল বলে শাশুড়ির ঘরে খাবার ব্যবস্থা করা হয়েছিল। কি ব্যাপার, আজ মহারানীর মাথায় মালা কেন? হরনাথের মা বিমলা দেবী মুখ বেঁকিয়ে বললেন, আজ তোমার বউয়েরও জন্মদিন। হরনাথ বলল, ও মা, তাই নাকি? মহুয়া অবাক হয়ে বলল, আগে বলনি কেন? তাহলে তোমার জন্য আমি পায়েস রান্না করতাম। দাঁড়াও, একটা বাটি নিয়ে আসি, দাদার থেকে তোমাকে ভাগ করে দিই। বলে পিথি উঠে দাঁড়ায়। দাঁড়া, বিমলা দেবী বলে উঠলেন, কার অনুমতিতে তুই আমার ছেলের জন্মদিনের পায়েসে অন্যের ভাগ বসাতে যাচ্ছিস? ভুলে যাস না, তুই আমার মেয়ে হলে কি হবে, তুই এই বাড়ির আশ্রিত। মহুয়া চোখের জল মুছে বসে পড়ল। এবার বিমলা দেবী সুষমাকে বলল, জন্মেই তো মাকে খেয়েছ, আবার এই মায়ের মৃত্যুর দিনে মায়ের ফটোতে মালা না দিয়ে নিজের মাথায় মালা নিয়ে বেশ ফষ্টি নষ্টি করছো। আমার ছেলেকে এমন বশ করেছ যে তার সব বোধ বুদ্ধি হারিয়ে বসে আছে। সে কিনে আনলো আর তুমি নির্লজ্জের মতো মাথায় পড়ে নিলে। এখনই মালা খুলে ফেলো। সুষমার যেন পায়ের তলার মাটিকেও সরিয়ে দিল। সে স্নানুর মতো দাঁড়িয়ে রইল। এবার বিমলা দেবী হরনাথকে উদ্দেশ্য করে বললেন, খোকা, তুই আমার এই ওষুধগুলো নালায় ফেলে আমাকে একটু বিষ এনে দিস, আমি খেয়ে মরি। মা, কি বলছো? আতকে উঠে হরনাথ বলল, না তো কি, এই বাড়িতে এখন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই না? মা, কেন এসব কথা বলছো? কারণ তুই এতটাই বউয়ের গোলাম হয়ে গিয়েছিস যে কিছু করার আগে মায়ের অনুমতি নেওয়ার দরকার মনে করলি না। মা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। তাহলে ওই মেয়েকে বল এক্ষুনি মালা খুলে যেন ফেলে দেয়। ও একটা অলক্ষণে মেয়ে, ও জন্মেই নিজের মাকে খেয়েছে।
আজ আবার সেজেগুজে আমাদের কাউকে খাওয়ার ফন্দি করছে। সুষমা নিজের চুল থেকে মালাটা খুলে ছিঁড়ে ফেলে হরনাথকে বলল, এসো খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। দুপুরের কাজকর্ম সেরে সুষমা যখন ঘরে এলো তখন হরনাথ চুপ করে শুয়েছিল। সুষমাকে দেখে হরনাথ বলল, সরি সুষমা, আমার জন্য তোমাকে মার কাছে অনেক কথা শুনতে হলো, কিন্তু কি করব বলো, আমি মার মুখে কিছু বলতে পারি না, সেই ছোটবেলা থেকে। আমি জানি তোমার মা তোমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন। হরনাথের কথা থামিয়ে সুষমা বলে উঠল, তাই তুমি মাকে কিছু বলতে পারবে না, কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে, দোহাই তোমায়। কি? আজকের পর থেকে ভুলে যেও যে আজ আমার জন্মদিন। কিন্তু কোনো কিন্তু নয়, আমার দিব্যি রইল। বেশ, তবে আজকের পর থেকে আমিও আমার জন্মদিন ভুলে যাব। তারপরই হয়তো সে ট্রান্সফার নিয়ে উত্তরবঙ্গ চলে গেলেন। ভারতের নানা প্রান্তে বদলি নিয়েছেন, কিন্তু কলকাতায় আর কর্মসূত্রে আসেননি, ছুটি ছাটায় আসতেন, কিন্তু তার জন্মদিনে কোনো দিন বাড়িতে আসেননি। রিটায়ার করার 2 বছর পর পাকাপাকিভাবে কলকাতায় এলেন। ততদিনে 32টা বছর পার হয়ে গিয়েছে। মা, কি ভাবছ? তখন থেকে তোমায় ডাকছি। তান্ত্রয়ী সুষমার গায়ে হাত দিয়ে ডাকলো। সে দেখল তান্ত্রয়ের মা ও বাবা এসে গেছেন। হেসে বলল, না কিছু না। উমা, আমার সখা ও সখী এসে গিয়েছে, এবার আমি নিশ্চিন্ত। কিন্তু সখী হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, বারান্দায় গিয়ে পাহারা দিতে হবে আপনার বুড়ো প্রেমিক আসছে কিনা, কারণ বুড়োটা রূপসার বাড়ি গিয়ে তেলে বেগুনে চটে যাবে, আপনাকে দেখলে সব রাগ বরফে পরিণত হবে। সুষমার রসিকতায় সকলে হেসে উঠল। তান্ত্রয়ের মা উত্তরা দেবীও হেসে বললেন, সখী আপনিও সব বুঝবেন না, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। সকলে হেসে উঠল। একটু পরে মহুয়া ও তার পরিবার এবং রূপসা ও জামাই আবির চলে আসলো। উনি তো গেলেন রূপসার বাড়ি। সুষমা হেসে বললেন, জানি, পিসিরা তো আমার বাড়িতেই অপেক্ষা করছিল। বাবা বেরিয়ে যাওয়ার পর বৌদি ফোন করলো, তারপর আমরা বেরিয়ে আসলাম। আজকের দিনে ওনার সাথে এই সব করতে খারাপ লাগছে। সুষমা মুখ কালো করে বললেন, আবার ওসব কথা বলছো মা? তান্ত্রী জড়িয়ে ধরে সুষমাকে বলল। ঢক ঢক করে জল খাবার পর হরনাথের মুখ দিয়ে আহ শব্দটা বেরোলো। শব্দটা যে তৃপ্তির সেটা বোঝা গেল। 3-4টে কচুরি আর একটা ল্যাংচা খেয়েছেন। তিনি দোকানে টাকা দিয়ে বেরিয়ে আসতেই এমন সময় তার পাঞ্জাবির কোনায় টান পড়ল। তিনি ঘাড় নিচু করে দেখলেন একটা বছর 10-এর মেয়ে, বা হাতে অনেকগুলি মালা গলানো আছে। ও দাদু, একটা মালা নাও না, সকাল থেকে কিছু খাইনি। মেয়েটির কথা শুনে ওর মুখের দিকে তাকালো হরনাথ। মুখটা কি মায়াবী! এই এতটুকু মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে, হরনাথ বলে উঠলেন। তারপর মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তুই মালা বেচছিস যে, তোর মা বাবা কই? বাবা নেই, মা শরীর খারাপ। হরনাথের কেমন মায়া বেড়ে গেল, তারও তো ছোটবেলায় বাবা ছিলেন না। কচুরি খাবি? হরনাথ জিজ্ঞাসা করলেন। তুমি কিনে দাও, আমি মায়ের সাথে খাবো। হরনাথ 10টা কচুরি আর 5টা ল্যাংচা কিনে মেয়েটির হাতে দিলেন। দাদু, মালা নিবে না? মেয়েটি জিজ্ঞাসা করলো। হরনাথের কি মনে হলো ওর থেকে 2টো জুঁই ফুলের মালা কিনে মেয়েটির হাতে দিয়ে একটা 100 টাকার নোট দিয়ে বললেন, বাকি টাকাটা তুই রাখ, বলে তিনি হাঁটা লাগালেন। চেতলা ব্রিজের উপর উঠে ফুলের প্যাকেটটা নাকের সামনে ধরতেই একটা মিষ্টি গন্ধে হরনাথের মনটা আরো ভালো হয়ে যায়। সব রাগ গলে জল হয়ে যায়। ভাবলো মালাটা সে সুষমাকে দেবে। একসময় সে চুলে মালা লাগাতে ভালোবাসত। সেদিনের ঘটনার পর আর চুলে মালা লাগায়নি। হঠাৎ খুব মায়া হলো সুষমার জন্য। মায়ের উপর অভিমান করে সে বদলে নিয়ে সুষমাকে কম কষ্ট দেয়নি। সুষমা কিন্তু তার শাশুড়ি মাকে ছেড়ে হরনাথের সাথে চলে যেতে চায়নি। উল্টে সে তার মায়ের কাছে থেকে নিজের সব কর্তব্য পালন করেছে। মায়ের শেষ সময় পর্যন্ত তার সেবা করেছে। তার বিধবা বোনের আবার বিয়ে দিয়েছে। নিজেদের 2টি সন্তানকে মানুষ করেছে। আজ তার বোনটা স্বামী সন্তান নিয়ে সুখী। মেয়েটাকেও সৎপাত্রের সাথে বিয়ে দিয়েছে। এতগুলি বছর তাকে সংসারের মাথা গলাতে হয়নি, অথচ সব খুব সুষ্ঠুভাবে সুষমা সংসারটাকে পরিচালনা করছে, অথচ কোনো অভিযোগও করেনি। চেতলা ব্রিজের মাঝখানে সিঁড়ি দিয়ে নেমে হরনাথ দেখল মেলা বসেছে। রথের মেলা এখন তো এখানেই বসে, আগে রাসবিহারীতে বসতো।
তবে দিনের বেলা দোকানপাট বন্ধ, তবে একটা দুটি দোকান খোলা আছে। সে এগিয়ে গেল রিকশার খোঁজে। সামনে একটা দোকানে কতগুলো স্কুল পড়ুয়া মেয়ে ভিড় করেছিল। হরনাথ উকি দিয়ে দেখল চুড়ির দোকান। হরনাথ সেদিকে এগিয়ে গেল। সে আন্দাজে সুষমার হাতের মাপে 2 ডজন চুড়ি কিনল। চেতনা অগ্রণী সংঘের পিছনে জমিউদ্দিন মিস্ত্রি রোদে যাওয়ার আগে রিকশাটাকে একটু এগিয়ে নিয়ে দেশের খাবারের সামনে ছেড়ে দিলেন হরনাথ। মেয়ের বাড়ি যাচ্ছেন, একটু মিষ্টি নিতে হবে। মিষ্টি নিয়ে মেয়ের ফ্ল্যাটের সামনে এসে তার মাথা গরম হয়ে গেল। দরজায় তালা ঝুলছে। পাশে ফ্ল্যাটের লোক বলতে পারলেন না যে তারা কোথায় গেছে বা কখন ফিরবে। সব দোষ ওই বুড়িটার। হরনাথ বিড়বিড় করে বললেন, দিনরাত মেয়ের সাথে ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, আর এটা জানলো না মেয়ে আজ বাড়ি থাকবে না। সকাল সকাল তাকে বেকার খাটানো, কি না মেয়ের নামে পুজো দিয়েছে। আজই তার বাড়িতে প্রসাদটি নিয়ে যেতে হবে। ইচ্ছা করছে প্রসাদটা বুড়িগঙ্গায় ফেলে দিই। হরনাথ তার সাইডের ঝোলা ব্যাগের ভেতর সাদা প্লাস্টিকের কৌটোটা বের করতে একটা কেমন যেন আওয়াজ হলো। সে কৌটা খুলে দেখে তাতে মাত্র 4খানা নকুল দানা। দূর থেকে বারান্দায় বেয়ানকে দেখে নিজের রাগটাকে একটু কন্ট্রোল করলেন হরনাথ বাবু। পরে শাশুড়ি বৌমাকে এক হাত নিতে হবে। কাছে এসে একগাল দেতো হাসি হেসে বললেন, বেয়ান কখন এলেন? এই তো একটু আগে, হেসে বলে তারপর গলা বাড়িয়ে বললেন, সখী বেয়াই মশাই এসে গেছেন। সুষমা দরজা খুলে দিলে হরনাথ ভিতরে আসতেই সকলে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। হরনাথের মনে পড়ল আজই তো তার জন্মদিন। তিনি হেসে সকলকে ধন্যবাদ জানালেন। রূপসা এগিয়ে এসে কান ধরে বলল, সরি বাবা, আসলে তোমাকে সারপ্রাইজ দিতে আমরা এই নাটকটা করলাম। হরনাথ হেসে বললেন, তোদের সবাইকে একসাথে দেখে আমি সব ভুলে গেছি। আমার এত আনন্দ হচ্ছে। হরনাথ বললেন, তাহলে আর দেরি কেন? তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কেক কাটবে। রূপসা বলল। হরনাথ ঘরে ঢুকতেই তার পিছনে তান্ত্রী এসে একটা নতুন পাঞ্জাবি দিয়ে বলল, তুমি স্নান সেরে এইটা পরবে, মা পছন্দ করে কিনে এনেছে। স্নান সেরে হরনাথ বসার ঘরে আসার পর সকলে আবার খুশিতে হইচই করলো। তারপর স্বস্তিক কেক নিয়ে আসলো। চলো চলো, এবার কেক কাটা হবে। বাবা চলে এসো। বৌমা যাও তো, আমার সাইড ব্যাগটা নিয়ে আসো তো মা। হরনাথ বলল। তান্ত্রিক ব্যাগটা এনে দিল। হরনাথ প্রথমে মিষ্টির প্যাকেটটা বের করে দিয়ে বললেন, রূপসার বাড়ির জন্য কিনেছিলাম, এখন সবাই মিলে খাবো। তারপর মালা আর চুড়ির প্যাকেটটা বের করে দিয়ে বললেন, এগুলো তোমার শাশুড়িমাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো। না না, ছিটকে সরে গিয়ে কাঁদতে লাগলেন সুষমা। কেন? না কেন? গম্ভীর মুখে হরনাথ জিজ্ঞেস করলেন। আচমকা এই ঘটনায় সকলে অবাক হয়ে গেল। দোহাই তোমায়, তোমায় না আমি বারণ করেছিলাম? সুষমা কাঁদতে লাগলেন। তাহলে আমিও কেক কাটবো না, এখনই বাড়ি থেকে বেরিয়ে যাব। দাদা, ওগুলো আমাকে দে, আমি বৌদিকে সাজিয়ে আনছি। গম্ভীর গলায় মহুয়া বলে উঠল। তারপর সে সুষমাকে বলল, কেঁদো না বৌদি, এবার সময় হয়েছে তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত হবার। চলো, আমি তোমায় ছাড়বো না। অনেক সহ্য করেছ, এবার তোমার মুক্তি পাওয়ার সময়। সে সুষমাকে এক প্রকার জোর করে ঘরে নিয়ে গেল। এবার হরনাথ সকলের বিস্মিত মুখের দিকে তাকিয়ে বললেন, স্বস্তি, রূপসা এবং বাকি সকলে, আকস্মিক ঘটনায় তোমাদের মনে এখন অনেক প্রশ্ন জেগেছে। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এই একই দিনে তোমাদের মায়েরও জন্মদিন, কিন্তু জন্ম দিয়েই তোমাদের দিদিমা মারা যান। তার জন্য তোমাদের মাকে অনেক লাঞ্ছিত হতে হয়েছে। তিনি সব কথা খুলে বললেন, এমনকি তার মাও যে তাদের বিয়ের প্রথম বছর যেভাবে সুষমাকে হেনস্থা করেছিলেন তাও বললেন। কিন্তু এতে আমার সখীর কি দোষ? নিশ্চয়ই ওনার মায়ের প্রেগনেন্সির সময় কমপ্লিকেশন ছিল। তান্ত্রিক মা বলে উঠলেন, তখনকার দিনে মেডিকেল লাইন এত উন্নত ছিল না, তখনকার সমাজ এইটা মানেনি। হরনাথ বললেন। এমন সময় মহুয়া সুষমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলো। রূপসা আর তান্ত্রিক ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। মা গো, তোমার মনে এত দুঃখ ছিল, আমাদের বুঝতে দাওনি। রূপসা বলে উঠল, তুমি আমাদের সকলের জন্মদিনে মন্দিরে পূজা দিয়েছ, সুন্দরভাবে পালন করেছ, অথচ আমরা কোনোদিনও তোমার জন্মদিনের কথা জানতে চাইনি। আমাকে ক্ষমা করে দিও। স্বস্তিক বলে উঠল। সুষমা এবার কেঁদে ফেললেন। যাক, অনেক মেলো ড্রামা হয়েছে, এবার কেক কাটতে হবে তো। তবে তোরা যাই বলিস, এই ঝগড়ুটে বুড়িটাকে সাজতে গুজলে বেশ ভালোই লাগে।
হরনাথ হেসে বলল। মরণ, সুষমা লজ্জা পেয়ে বলল। আজ সে সকলের চোখে তার জন্মদিনের আনন্দ দেখতে পেল। দুজনে একসাথে কেক কাটলো। ছেলে মেয়ে বৌমা আর জামাই চোখে চোখে কথা বলে একসাথে কেক তুলে সুষমার মুখে একসাথে ঢুকিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন মা।